নমস্কার বন্ধুরা, আজকে নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম নবদ্বীপ যাব। নবদ্বীপ মায়াপুর দোলের আগে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে, এটা অনেক দিন ধরেই শুনছিলাম। সেই উদ্দেশ্যে গত রবিবার বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সেই যাত্রাপথে আমাদের কি অভিজ্ঞতা হলো, কত প্রতিবন্ধকতার মধ্যে থেকে গিয়ে পৌঁছালাম, তা আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমরা ভেবেছিলাম যে কৃষ্ণনগর গাড়িটা 6:55-তে যায়, সেই গাড়িটা করে আমরা কৃষ্ণনগর হয়ে প্রথমে মায়াপুর যাব, আর তারপর খেয়া পার করে যাব নবদ্বীপ। আমরা ভেবেছিলাম 6:55 গাড়িটা করে পৌঁছে যাব আমরা মায়াপুর, কিন্তু সেই গাড়িটা আমরা মিস করে যাই। পরের গাড়ি ছিল 7:25, কিন্তু রবিবার হওয়ার কারণে সেই গাড়িটাও আমরা পাইনি, কারণ গাড়িটা সেদিন ছিল না। এরপর আমরা গাড়ি পাই 8:17-তে, কৃষ্ণনগর লোকাল। কিন্তু ওঠার পর আমরা জানতে পারি গাড়িটা কৃষ্ণনগর যাবে না, যাবে রানাঘাট পর্যন্ত। তাই এখন রানাঘাটে নেমে ভাবলাম পরের গাড়ি করে যাব কৃষ্ণনগর, কিন্তু শুনলাম 12টা পর্যন্ত কোনো গাড়ি নেই। তাই এখন যে করেই হোক সেখান থেকে যেতে হবে আমাদের মায়াপুর। তাই একটা টোটো ভাড়া করে উঠে পড়লাম তাতে। আচ্ছা, টোটো নিয়ে যাবে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখান থেকে বাসে করে আমরা যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, আর তারপর সেখান থেকে টোটো রিজার্ভ করে যাব হুলোর ঘাট। এই তো ছিল কথা, কিন্তু হয় যেটা সেটা আমাদের দুটো টোটো দুরকম জায়গায় নিয়ে যায়, তারপর আমরা নিজেদের মধ্যে হারিয়ে যাই। একটা সময় গিয়ে আমরা বাসে উঠেও আবার নেমে পড়তে হয়, কারণ বাকি সঙ্গীরা আমাদের দলছুট হয়ে যায়। আমরা তারপর আবার সবাই একত্রিত হয়ে আমরা একটা টোটো নিই, আবার সেখান থেকে চলে যাই হুলোর ঘাটের উদ্দেশ্যে। এত রকমের সমস্যায় আমরা সেদিন পড়েছিলাম, শুধুমাত্র আমাদের শ্রী গোবিন্দ সহায়, তাই আমরা ঠিক মতন গিয়ে পৌঁছাতে পারি। তো যাই হোক, যখন আমরা টোটো করে হুলোর ঘাটের দিকে যাচ্ছিলাম, সেই রাস্তাটা ছিল বেশ সুন্দর। এখন আমরা চলেছি হুলোর ঘাটের উদ্দেশ্যে। সেইখান থেকে খেয়া পার হয়ে আমরা পৌঁছে যাব মায়াপুর, আর তারপর মায়াপুরের ওইখান থেকে একটা টোটো বা পায়ে হেঁটেও যাওয়া যায়, সময়ের উপর নির্ভর করছে যে আমরা কিভাবে পৌঁছাবো ইসকনের মন্দিরে। যাই হোক, গল্প করতে করতে রাস্তাটা দুপাশে বেশ ভালোই দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হুলোর ঘাটে। এখান থেকে খেয়া পার করে ওপারে নিয়ে যাবে, দেখাই যাচ্ছে ওপারে মায়াপুরের ঘাটটা। খেয়া পার করতে এখানে 3 টাকা করে নেয় জনপ্রতি, আর একটা নৌকো ওপার থেকে এপারে যায়, এপার থেকে ওপারে যায়, এইভাবেই অল্টারনেটিভ ওয়েজে চলতে থাকে। এই রাস্তাটা ধরে সোজা হেঁটে গেলেই ইসকনের মন্দিরে যাওয়া যায়, কিন্তু দুপুর অনেক হয়ে গেছিলো আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে, প্রায় 1টার কাছাকাছি বেজে গেছিলো। দুপুরে ভোগের কুপনও আমাকে কাটতে হতো, তাই জন্য, আর রোদও ছিল খুব বেশি, রবিবার ভিড়। তাই আমি কোনো রকমের পায়ে হেঁটে যাওয়ার চিন্তা না করে একটা টোটো করে আমি ইসকনের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করি। যদিও বলে রাখি, ঘাট থেকে নেমেই যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোতে উঠলে 20 টাকা, আর একটু পায়ে হেঁটে এগিয়ে আসলে ডান দিকে যে বড় টোটো স্ট্যান্ডটা পড়ে, সেইখান থেকে জনপ্রতি 10 টাকা করে আমাদের নিয়ে যায় ইসকনের মন্দিরের উদ্দেশ্যে। খুব বেশি রাস্তা না, খুবই অল্প রাস্তা। আমাদের টোটোতে 6 মিনিট লেগেছিল ইসকনের মন্দির পৌঁছাতে। তোমরা যাবে কি করে? সামনে দোল উৎসব, তারপর সেই দিনটা ছিল রবিবার। দেখতেই পাচ্ছ যে মন্দির প্রাঙ্গণে ঢোকা মাত্র কী হারে মানুষ চোখে পড়ছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে ভোগের প্রসাদ পাওয়া যায়, আর এখান থেকে ঘর বুকও করা যায়, কিন্তু এখন কদিনের জন্য ঘর পাওয়া যাবে না, সব ঘরই ভর্তি রয়েছে। এটার হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, এখানে সারাক্ষণই হরিনাম হতে থাকে। এখানে প্রায় 1টা বেজে গেছে। আমরা তো ভেবেছিলাম মন্দিরে বোধহয় ভোগের পাবোই না, কিন্তু যাই হোক পেয়েছি, কিন্তু বিশাল লাইন। তো এখন আমরা ভিতরটাকে ঘুরবো, বেড়াবো, তারপরে ভোগের ওখানে। এখন আমরা চলে যাই নতুন যে চন্দ্রোদয় মন্দিরটি হচ্ছে সেটি দেখার জন্য। মন্দিরটি 2024-ই খোলার কথা ছিল, আমরা তো সেই রকম তথ্যই পেয়েছিলাম, কিন্তু পৌঁছে দেখি এখনও মন্দিরের অনেক কাজই বাকি। চারিপাশটা এইভাবে ঘেরাও করে রাখা রয়েছে, আর এই বাঁদিকে রয়েছে গদা ভবন। এখানে এখন ভোগ বিতরণ চলছে, কিন্তু আমরা গদা ভবনের খাবার টিকিট পাইনি। আমাদের পৌঁছাতে এত দেরি হয়ে গেছিলো, আর সেদিন এত গরম ছিল, আমরা ভিতরে গিয়ে বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু কোনো রুমও আমরা ভাড়া পাইনি, কারণ এখন সব রুমই বুক রয়েছে। এখানে একটা বড় দোকান দেখতে পেলাম, যেখানে হরিনাম সংকীর্তনের অনেক জিনিসপত্র, ঠাকুরের বই, খাবার জিনিসও টুকিটাকি পাওয়া যায়। এরপর আমরা যাই চন্দ্রোদয় মন্দির দেখার জন্য, কিন্তু ওইখানে পৌঁছে সিকিউরিটি জানায় যে এখন মন্দিরটি বন্ধ রয়েছে। ওটি দুপুর 12টার সময় একবার খোলা হয়েছিল, আবার খোলা হবে 3টের সময়।
এই মন্দিরে ঢোকার জন্য কিছু নির্দিষ্ট সময় রয়েছে। কোন সময় কাদের ঢুকতে দেওয়া হয় সেই নিয়ে বাইরে একটা চার্ট টাঙানো আছে, আমি আমার ভিডিওর সাথে সেটা দিয়ে দিলাম। এখানে সকাল 10টা থেকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়। এখানে অনুদানের সময় সকাল 10টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 5টা, আর সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। তারপর 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আবার 3টে থেকে 6টা পর্যন্ত। বাঙালি, ইংরেজ, হিন্দি, আবার বাঙালি, এইভাবে সময় ভাগ করা। এইভাবে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে আমাদের প্রায় তখন 2টো বেজে যায় দুপুর। এবার আমরা ভাবি যে খাবারের জায়গায় লাইন দিতে যাব। তো এখানে রয়েছে স্বামীজির সমাধিক্ষেত্র, যেখানে যেতে কোনো টাকা পয়সা লাগে না। এই সমাধিক্ষেত্রের ডান দিকে যে রাস্তাটা, সেটা সোজা গেলে এখানে অজস্র দোকান রয়েছে, যেখান থেকে আপনারা গোপী ড্রেস, বাচ্চাদের জন্য, ছেলেদের কৃষ্ণ ড্রেস, ধূপকাঠি, খাবার দাবারের, ঠাকুরের জিনিসপত্র এগুলো পেয়ে যেতে পারেন। এছাড়া কাঠের বিভিন্ন রকমের দ্রব্য, ব্যাগ, পাথরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমরা ভাবলাম ফেরার সময় জিনিসগুলোকে দেখবো, যদি কিছু কেনার থাকে তাহলে কিনবো। যাই হোক, এখন খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য লাইন দিতে হবে। সেই লাইন তো দেখতে পাচ্ছি, কিন্তু লাইনের শেষ কোথায় সেটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাই এগিয়ে চলেছি। লাইনে দাঁড়িয়ে ভোগের ঘর পর্যন্ত পৌঁছাতে আমাদের মোট 1 ঘন্টা 20 মিনিট লেগেছিল। এত লম্বা লাইন ছিল। এই চন্দ্রোদয় মন্দিরের ডান দিকেই আমাদের লাইনটা পড়েছিল। তো এইখানে দেখতেই পাচ্ছ সামনে কত লোকের লাইন। এইদিকে মহাপ্রসাদ বিক্রি হওয়ার জায়গা ছিল। এইখান থেকে টাকা দিয়ে 30 টাকা থেকে শুরু করে 100-200 টাকা পর্যন্ত মহাপ্রসাদ পাওয়া যায়, যেটা কিনে নিয়ে গিয়ে তুমি বাড়ির সকলের মধ্যে বিতরণ করতে পারো। লম্বা লাইন দিয়ে আসার পরে একটা ছাউনি নিচে এইভাবে লাইন দিতে হতো। এখনও দেখতে পেয়েছি যে সামনে যেটা দেখা যাচ্ছে একটা প্রসাদ কক্ষ। এখানে দলে দলে সব ভক্তদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এর ভিতরেই রয়েছে প্রসাদ গ্রহণ। খাওয়া দাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম যে কখন মন্দির খুলবে আর আমরা ঠাকুর দর্শন করব। আসলে আমরা যখন পৌঁছাই তখন গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। এখানে দুপুর 12টার পর গর্ভগৃহ বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের সময়। আর 6টা থেকে 7টা 1 ঘন্টা হয় সন্ধ্যা আরতি। আর নতুন চন্দ্রোদয় মন্দির যেটিতে এখনও কাজ হচ্ছে, ওখানে এখনও ঠাকুর প্রতিষ্ঠা করা হয়নি। তবে সেটা ঢুকতে হলে ভিতরের কাজ কীরকম হচ্ছে দেখার জন্য যদি ঢুকতে চাও, তাহলে তোমাদের 50 টাকা করে জন প্রতি টিকিট কেটে তবেই ভিতরে ঢুকতে পারবে আর ভিতরের কাজ দেখতে পারবে। আমরা যাইনি, যেহেতু ওখানে এখনও ঠাকুর প্রতিষ্ঠা হয়নি। 4টে বাজার পর আমরা মন্দিরে যাই, তবে মন্দিরের ভিতরে জুতো, ফোন, ক্যামেরা এগুলো কিছুই নিয়ে যাওয়া যায় না। তাই আমরা এক এক করে সকলে যাই ভিতরে, এবং ভিতরে যাওয়ার পর শ্রীকৃষ্ণের যে 8টি রূপ তার সাথে প্রভুরা আমাদের পরিচয় করিয়ে দেন, আমাদের সঠিকভাবে প্রণাম করতে শেখান। নরসিংহ প্রভুকে দর্শন করি। ভিতরে হরিনাম সংকীর্তন হচ্ছিল, সেগুলো কিছুক্ষণ বসে শুনি। যেহেতু আগেই বললাম যে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তাই আমরা ভিতরের কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। এরপর এক এক করে সকলে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে আসি আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা একদিনের জন্যই গেছিলাম, তবে ইচ্ছে ছিল আমরা মায়াপুর থেকে নবদ্বীপ হয়ে কাটোয়া লোকাল করে ফিরবো, কিন্তু যেতেই আমাদের এত দেরি হয়ে যায়, তাই জন্য আমাদের আর
নবদ্বীপ যাওয়া হয় না। আমরা আবার যেভাবে গেছিলাম সেইভাবেই টোটো করে প্রথমে হুলোরঘাট, তারপর খেয়া পার হয়ে সেখান থেকে অটো করে আসি কৃষ্ণনগর জাংশনে। সেদিন যেহেতু রবিবার ছিল, সেদিন অনেক ট্রেন ক্যান্সেল ছিল, ফেরার সময়ও আমাদের প্রচুর সমস্যায় পড়তে হয়। একের পর এক ট্রেন বাতিল হয়ে যাচ্ছিল, যে ট্রেনটা আমরা ফিরি প্রচণ্ড ভিড় ছিল। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ঠাকুরের আশীর্বাদে আমরা সকলে সুস্থভাবেই বাড়ি ফিরে আসি। এই ছিল আমাদের একদিন মায়াপুর ঘোরার ব্লগ। যদিও এর আশেপাশে অনেক মন্দির আছে, আমাদের কিছুই দেখা হয়নি। খুব ইচ্ছে আছে খুব শিগগিরই আবার যাব মায়াপুর আর আশেপাশের মন্দিরগুলো ঘুরে দেখব। তো বন্ধুরা, এই ছিল মায়াপুর একদিন ভ্রমণের আমার ট্যুর ব্লগটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।